নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মেদিনীপুর থেকে আচমকাই প্রার্থী হয়েছিলেন দুর্গাপুরে, অবশেষে হারের কারণ জানালেন দিলীপ। এবার আদালত অবমাননার মামলা, রাজীব কুমারের পর ডিজি পদ নিয়ে আরও বাড়ল জট। বিজেপি সাংসদের স্ত্রী যোগ দিলেন তৃণমূলে, খবর শুনেই খগেন বললেন, সিঙ্গুর আমার নিজের প্রাণের জায়গা। 694টি প্রকল্পে শিলান্যাস মমতার। আনন্দপুরে কেন যাননি, কারণ জানালেন শুভেন্দু। দুদিন আগে আমি সামাজিক মাধ্যমে জানতে পারি অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন মমতা। এসআইআর আবহে সোমবার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিল কমিশন। উল্কা গতিতে উত্থান, আনন্দপুর অগ্নিকাণ্ডে ধৃত গুদাম মালিকের 7 দিনের পুলিশি হেফাজত। মিয়াদের ভোটদান আটকাচ্ছেন, অসমে এসআইআর হলে 4 লক্ষ মিয়া বাদ যাবে, হিমন্তের মন্তব্যে বিতর্ক। বাড়ির অদূরের ঘটনা, তাও একবার আনন্দপুরে যাওয়ার সময় পাননি, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। এসআইআরে হয়রানি নিয়ে পাল্টা তত্ত্ব বিজেপির, মমতাই শুনানির ডাক পাঠিয়ে হেনস্থা করাচ্ছেন তোপ ধ্বনি নবীনের। বাংলায় স্বৈরাচারী বিজেপি ঢুকতে দেব না, সিঙ্গুরের জনসভা থেকে গর্জন তৃণমূলের সভানেত্রীর। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনায় আপ্লুত দেব, মমতার ভূয়সী প্রশংসা। একবিংশ শতকের মধ্যযুগ, আফগানিস্তানে ফিরল দাস প্রথা শ্রেণীবিভেদ, আইনি শিলমোহর তালিবানের। দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় 2 এর মাধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় 10 বছরের অনুরাগের। স্ত্রী তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, কি বললেন তিনি? নগ্ন করে গাছে উল্টে বেঁধে মুখে ঠুসে দেওয়া হচ্ছে বরফ, 2 রুশ সৈন্যের সাজার ভিডিও শোরগোল। এসআইআর শুনানিতে তলব ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। রবীন্দ্রনাথ শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলায় বিজেপির নতুন সভাপতির মন্তব্য তুঙ্গে বিতর্ক। ফাঁপা দিশাহীন প্রতিশ্রুতি, রাষ্ট্রপতির ভাষণের পর মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিলীপ ঘোষের মুখে ফের 2024 সালে লোকসভা নির্বাচনের কথা। 24-এর নির্বাচনে একেবারে শেষ লগ্নে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছিল তাকে, হেরে যান তিনি। তারপরই প্রশ্ন ওঠে, 5 বছর আগে তার জেতা আসন মেদিনীপুরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপকে কেন প্রার্থী করা হলো না? অবশেষে বর্ধমান দুর্গাপুর আসনে তার হার নিয়ে মুখ খুললেন দিলীপ। কেন তাকে মেদিনীপুর থেকে এখানে প্রার্থী করা হয়েছিল সেই যুক্তিও দিলেন তিনি। কি বললেন দিলীপ ঘোষ? বুধবার দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত প্রাতঃ ভ্রমণ করেন দিলীপ ঘোষ। এরপর গান্ধী মোড়ে চা চক্রে মিলিত হয়ে লোকসভা নির্বাচনে তার হারের কারণও ব্যাখ্যা করেন। দিলীপ ঘোষ বলেন, খামতি অনেক ছিল, পার্টি দুর্বল ছিল, আমরা জেতার পর যেভাবে কাজ করার কথা ছিল সেটা করতে পারিনি, সন্ত্রাস ছিল, ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যেভাবে প্রচার করেছি হয়তো ফল ভালো হবে, সময় দরকার ছিল, মাত্র 1.5 মাস এখানে ছিলাম, আর একটু সময় পেলে হয়তো ভালো হতো। মেদিনীপুর থেকে তাকে সরানোর কারণ নিয়ে দিলীপ বলেন, মেদিনীপুরে মানুষের সঙ্গে মিশে 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার দল জিততে পারে। সাধারণ মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, ফলে পার্টি মনে করেছিল এই আসন তো আমরা জিতবই, তাই আমাকে এখানে পাঠিয়েছিল, প্রচার করেছিলাম। কিন্তু নির্বাচনে জেতার জন্য শুধু প্রচারই যথেষ্ট নয়, সংগঠনও দরকার। বর্ধমান দুর্গাপুরে সেই সময় বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। 26-এর নির্বাচনে তিনি কোথায় প্রার্থী হতে চান জানতে চাওয়া হলে দিলীপ বলেন, দল যেখানে বলবে সেখানেই প্রার্থী হব, আবার না বললে প্রার্থী হব না। জানিয়ে দিলেন দলের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন, দল তাকে যে দায়িত্ব দেবে তিনি তা পালনে প্রস্তুত। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন আগামী 31শে জানুয়ারি। তারপর ডিজি পদে কাকে বসানো হবে তা নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে। ক্যাটের নির্দেশের পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইউপিএসসি এবং এরপর ইউপিএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন আইপিএস রাজেশ কুমার।
ক্যাটের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় 23শে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রস্তাবিত নামের তালিকা ইউপিএসসিকে পাঠাবে। 28শে জানুয়ারির মধ্যে এমপ্লয়মেন্ট কমিটির একটি বৈঠক করতে হবে ইউপিএসসিকে। তারপর প্যানেল প্রস্তুত করে 29শে জানুয়ারির মধ্যে তা রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যের তরফে 8 অফিসারের নাম প্রস্তাব করা হয়েছে। এবার ইউপিএসসির তরফ থেকে 3 জনের নাম পাঠানোর কথা, আর আগেই হলো আদালত অবমাননার কথা। রাজ্য সরকার গত 21শে জানুয়ারি 8 জনের নাম পাঠায় ইউপিএসসিতে, কিন্তু ইউপিএসসি তা নাম বাছাই করে চূড়ান্ত তালিকা রাজ্য সরকারকে পাঠানোর আগেই দিল্লিতে এবার অফিসার রাজেশ কুমার, তার অভিযোগ ছিল রাজ্যের তরফ থেকে নাম প্রস্তাব করা হলে ইউপিএসসির বৈঠকে রাজীব কুমার, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম বাদ দেওয়া হয়। ইউপিএসসির তরফে দাবি করা হয় ওই 3 অফিসারের চাকরির মেয়াদ বেশি দিন নেই। তবে রাজেশ কুমারের দাবি ডিজি পদ থেকে মনোজ মালব্য অবসর নেওয়ার সময় তাদের চাকরির মেয়াদ অনেক বেশি দিন ছিল। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড় চমক তৃণমূল কংগ্রেসে। রাজ্যের শাসক দলে যোগ দিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি বুধবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন তিনি। তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা। ছিলেন যুব তৃণমূলের মালদহের সভাপতি প্রসেনজিৎ দাসও। তার দ্বিতীয় স্ত্রী তৃণমূলে যোগদানের খবর পেয়ে দিল্লি থেকে খগেন মুর্মু পাল্টায় তৃণমূলকে আক্রমণ করেন। ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টায় তৃণমূল এসব করেছে বলে তার দাবি। অরুণা মার্ডি গাজলের দোতলার বাসিন্দা। তিনি শহরের হ্যান্টাকালি এলাকার এক আবাসনে দত্তক নেওয়া এক মেয়েকে নিয়ে থাকেন। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে চাকরি করতেন। প্রায় 30 বছর আগে খগেন মুর্মুর সঙ্গে তার বিয়ে হয়, তবে গত 12 বছরে তারা আর একসঙ্গে থাকেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন অরুণাকে কখনো খগেনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। এদিন অরুণার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ব্রাত্য বলেন, দিদিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠনে যোগ দিতে চান অরুণা মার্ডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহমতে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবার অরুণা মার্ডিকে আমরা স্বাগত জানাই। কিছু নেতানেত্রীকে আমরা নিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে একজন অরুণা মার্ডি, তাকে আমি দলের তরফে স্বাগত জানাই। অরুণা মার্ডি তৃণমূলে যোগদান নিয়ে খগেন মুর্মুকে কটাক্ষ করতে ছাড়েনি কৃষ্ণেন্দু রায় চৌধুরী, তৃণমূলের সম্পাদক। কান্নার রোল পরিবারে, শোকস্তব্ধ পরিজনরা। এরই মধ্যে আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও বেড়ে মৃতের সংখ্যা। ঘটনার পর থেকেই নিখোঁজ মিলছিল না বহু মানুষের দেহ। বিভিন্ন জেলা থেকে কাজে এসেছিলেন শ্রমিক ঠিকাদাররা, কিন্তু ঘটনার পর তাদের দেখা যায়নি। খবর শুনেই কলকাতায় ছুটে আসেন পরিজনেরা। থানায় মিসিং ডায়েরি। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানোত্তর শুরু হয়ে যায়। দমকলের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। পাশাপাশি ওই এলাকায় কারখানা গোডাউন তৈরির অনুমতি নিয়েও চলতে থাকে চাপানোত্তর। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। থানাতেও দীর্ঘ হয়েছে মিসিং ডায়েরির লিস্ট। আনন্দপুরে কারখানার ওই ভয়াবহ ঘটনার পরেও এলাকায় যেতে দেখা যায়নি দমকল মন্ত্রী সুজিত বসুকে। যদিও প্রায় 30 ঘন্টার বেশি সময় পরে তিনি এলাকায় যান, তবে এখনও এলাকায় যাননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তিনি কেন যাননি তার আগে ব্যাখ্যা দিয়েছিলেন। এদিন ফের সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুললেন তিনি। তবে একই সঙ্গে গোটা ঘটনায় অন্য রাজ্য সরকারের তুলনা করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুললেন। সরকারের তীব্র সমালোচনা করে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে। স্থানীয় বিধায়ক, থানা, পৌরসভা এবং অবৈধ কারখানার মালিকের যোগ সাজসে জলা জমি ভরিয়ে সম্পূর্ণ বেআইনি পরিকাঠামো তৈরি করা হচ্ছিল। একাধিক দুর্ঘটনা গত কয়েক বছর ঘটার পরেও এই সরকার অগ্নি নির্বাপন দপ্তর কোনো শিক্ষা নেয়নি। এরপরেই সরাসরি সুজিত বসুর পদত্যাগ দাবি করেন শুভেন্দু। বলেন, আমরা দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই সম্পূর্ণ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক, শাসক ঘনিষ্ঠ যুক্ত বলে আমরা মনে করি। এদিনের বৈঠক থেকে বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে দেন শুভেন্দু। কেন এতদিন যাননি তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আগামী বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের দল ওই এলাকায় যাবে। আমরা 2 দিন পর যাচ্ছি, কারণ যারা দগ্ধ হয়ে মারা গিয়েছেন তাদের যথাযথ দেহ উদ্ধারের কাজ হোক। ফায়ার ব্রিগেড, ফরেনসিক, পুলিশ, উদ্ধারকারীরা কাজে যেন বাধা না আসে, তাই আমরা বড় দল নিয়ে যাইনি। কেবলমাত্র অশোক দিনদাস সহ এই এলাকায় আমার দলের নেতৃত্বরা সহযোগিতায় কাজ করেছেন। আগামীকাল পরিদর্শনের পরে আমরা একটা প্রতিবাদ মিছিল করব, নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। এরপর ওরা ব্যবস্থা না নিলে নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা সেখানে যাওয়া দরকার বলে সচিবালয়ের সামনে গিয়েও বৃহত্তর ধর্ণা অবস্থান করতে বিজেপি সেটাই করবে। বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আর এর নেপথ্যে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে নয়, বরং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক। তার বক্তব্য, এই রাজ্যের একজন সাধারণ মানুষ তো বটেই, নেতা নেত্রীরা সুরক্ষিত নন। আমি জানি না এই দুর্ঘটনার পিছনে আসল কারণ কি। 2 দিন আগে সামাজিক মাধ্যমে জানতে পারা যায় অন্য এক দলের নেতা স্টেটমেন্ট দেন, অজিত পাওয়ার বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইছে।
আর তারপরেই এই দুর্ঘটনা। আমি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। প্রসঙ্গত, অজিত পাওয়ার তার কাকা এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দলের দুই শিবিরের আবারও এক হতে পারে এমনই আলোচনা চলছিল মহারাষ্ট্রের রাজনীতির অলিন্দে। 2024 সালে লোকসভা নির্বাচনে অজিত পাওয়ারের দল মাত্র একটি আসনে জয় পেল, শরদ পাওয়ারের শিবির জেতে 8টি আসন। তার পরের বছর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে চিত্র বদলে যায়। অজিত পাওয়ারের দল পায় 41টি আসন আর শরদ পাওয়ার শিবির সীমাবদ্ধ থাকে 10টিতে। এরপরে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে আবার দায়িত্ব নেন অজিত পাওয়ার। স্থানীয় নির্বাচনের আগে অজিত শরদ পাওয়ার এক হয়ে যেতে পারে বলে জল্পনা চলছিল, তার আগেই দুর্ঘটনা। এদিকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই বিমান দুর্ঘটনার তদন্ত চেয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তার বক্তব্যের আসল কারণটা কি সামনে আসা দরকার। বিমান দুর্ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র নেই তো। তিনি বলেন, বহু বড় বড় পদ সামলাচ্ছেন বড় ক্ষমতাশালী মানুষ, কিন্তু এভাবে মৃত্যু ভাড়া করা প্লেনে যাচ্ছেন, তার মৃত্যু হলো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করি। এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে তদন্তের প্রয়োজন বলে মনে করি। অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, জননেতা অজিত পাওয়ারের সংযোগ ছিল তৃণমূল স্তরে, তার অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। এসআইআর প্রক্রিয়ায় ত্রুটির কথা উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোনো চিঠির উত্তর পাননি তিনি। এবার সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চলেছে তৃণমূল নেত্রীর। জানা যাচ্ছে, আগামী সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বিকেল 4টায় তৃণমূলকে সময় দিয়েছে কমিশন। আর তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। সেখানেই তৃণমূল নেত্রী সহ 15 জনের প্রতিনিধি দলকে সাক্ষাতের অনুমতি দিয়েছে। এসআইআর আবহে বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুরে সভা শেষ করার পরেই দিল্লি উড়ে যাবেন ঠিক করেছিলেন, কিন্তু এদিন সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর আসতেই জাতীয় রাজনীতিতে শোকের ছায়া। ঘটনায় শোকস্তব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দিল্লি সফর পিছনের কথা জানান তিনি। শোনা যাচ্ছিল আগামীকাল বৃহস্পতিবার দিল্লি উড়ে যেতে পারেন, কিন্তু সিঙ্গুরের সভা থেকে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ নয় কাল দিল্লি যাবই, আপনারা মানুষের অধিকার কাটবেন, হতে দেব না, দরকারে আমি কোর্টে যাব। শুধু তাই নয়, এসআইআর নামে শুনানিতে ডেকে মানুষকে হয়রানি করা হচ্ছে তা নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের এক বিধায়ক বলছিল মুসলিম বলে ডেকে পাঠিয়েছে, শশীকে ডেকেছে, জয় গোস্বামীকে ডেকেছে। এই বিষয়ে নাম না করে বিজেপিকে তোপ দেখে তিনি জানান, লুটেরা পার্টি, ঝুটেরাদের পার্টি, ছেড়ে দেব না, চলবে না অন্যায়, অপেক্ষা করো। তাৎপর্যপূর্ণভাবে এদিন তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, সোমবার সকালেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দপুর অগ্নিকাণ্ডে গুদাম মালিক গঙ্গাধর দাসকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। অগ্নিকাণ্ডের 48 ঘন্টা পর গঙ্গাধরকে আটক করেছিল পুলিশ। পরে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে গ্রেপ্তারির কথা জানানো হয়। বুধবার আদালতে তোলা হয়েছিল ধৃতকে। এদিকে এখনও বেপাত্তা বহু, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। রবিবার ভোর প্রায় 3টে নাগাদ মোমো কারখানা সংলগ্ন গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পান আনন্দপুর এলাকার মানুষ। অন্যদিকে তারাই দমকল এবং পুলিশে খবর দেন। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। পরে আরও 4টি ইঞ্জিন যায়। অবশেষে 1.5 দিন পর দমকলের 16টি ইঞ্জিনের তৎপরতায় মঙ্গলবার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন গুদামের মালিক গঙ্গাধর দাস। তার হদিশ পেতে পূর্ব মেদিনীপুরে হানা দেয় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গুদাম মালিককে আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, কার্যত উল্কা গতিতে উত্থান হয়েছিল গঙ্গাধরের। প্রথমে ছোট পরিসরে ডেকোরেটার্সের ব্যবস্থা শুরু করেছিলেন তিনি। প্রথমে জেলার মধ্যে ব্যবস্থা করতেন, প্লাস্টিক ফুল দিয়ে সাজাতেন অনুষ্ঠান স্থল। পরে বিদেশ থেকে সামগ্রী আমদানি শুরু করেন। বছর 15 আগে খোয়াদহ প্রথম কারখানা এবং গুদাম খোলেন। সেটি পুড়ে গিয়েছিল আগুনে। তারপর দ্রুত গতিতে এগিয়ে গিয়েছেন গঙ্গাধর। অল্প সময়ের মধ্যে ব্যাপক সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারির পর গুদাম মালিক এই ভয়াবহ দুর্ঘটনার দায় চাপিয়ে দিয়েছেন মোমো সংস্থার ঘাড়ে। প্রসঙ্গত, আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 16। 15 জন নিখোঁজ বলেই খবর। পরবর্তীতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।